নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো মূলত সমাস নিয়ে কথা বলছিলাম। গত দুটি পর্বে সমাস নিয়ে কথা বলেছি। তা আজকে সমাস নিয়ে কথা বলবো না, আজকে একটা গল্প বলবো। গল্প ঠিক হবে কিনা জানি না, আমি চেষ্টা করবো গল্প বলার জন্য। গল্পটা হচ্ছে কোনো এক সময় আমাদের শ্যামলবাবু গ্রাম দিয়ে হাঁটতেছিলেন, হেঁটে হেঁটে যাচ্ছিলেন বিকেলবেলা। চট করে তার কানে একটি শব্দ আসলো পাশের বাড়ির থেকে, একটু ঝগাঝাটির মতো একটু শব্দ আসলো। তিনি এগিয়ে গেলেন ওই বাড়ির দিকে, নিমাইবাবুর বাড়ি। নিমাইবাবু তার বৌমার সাথে একটু রাগারাগি করতেছিলেন কি ব্যাপারে, যে বৌমা যখন তার নাতিকে নিমাইবাবুর নাতিকে যখন পড়াচ্ছিলেন, তখন বৌমা ওই একটি বানান নিয়ে তাকে কথা বলছিলেন, যে কণ্ঠ কণ্ঠ বানানটি কি হবে। বাচ্চাটি বারবার বলছিল যে এটি মূর্ধন্য হবে, কিন্তু মায়ে বলছিল যে মূর্ধন্য হোক চাই না হোক এক ন হলেই হয়। এই কথাটি শ্যামলবাবু শুনতেছিলেন। তো নিমাইবাবু বলতেছিলেন যে এই কথাটি কেন বৌমা বলল। এই কথাটি নিমাইবাবু বললেন যে এটা তো বলা ঠিক হয়নি, কারণ বাচ্চাটি তো নাতি তো ঠিকই বলছিল যে মূর্ধন্য হবে, কিন্তু বৌমা কেন বলতেছে যে মূর্ধন্য দন্তন্যের কোনো ব্যাপার নেই, এটা দন্তন্য দিলেও হবে মনে হয়। এটি এই নিয়ে তাদের মধ্যে একটা কথা কাটাকাটি হচ্ছিল শ্বশুর এবং বৌমার মধ্যে। ওই সময় গিয়ে শ্যামলবাবু উপস্থিত হলেন। আর শ্যামলবাবু পরিচয় হচ্ছে, শ্যামলবাবু স্থানীয় একটা হাই স্কুলের পণ্ডিত শিক্ষক। এবং শিক্ষক বলতে তো আমরা বুঝি যে বাংলা ব্যাকরণ যিনি পড়ান তিনি মূলত পণ্ডিত শিক্ষক হন। তো তিনি নিমাইবাবুকে ডাক দিলেন যে বাবু কেমন আছেন, কি অবস্থা, ভালো আছেন কিনা, কেমন আছেন ইত্যাদি ইত্যাদি বলে। আর নিমাইবাবু যখন নাকি শ্যামলবাবুকে দেখলেন, তখন বললেন যে আরে নিমাইবাবু, শ্যামলবাবু আপনি আসছেন, ভালো কথা, বসেন বসেন। তো কী নিয়ে কথা হচ্ছিল, যে এই বিষয় নিয়ে কথা হচ্ছিল। ঠিক আছে ঠিক আছে, তাইলে আমরা একটু বসে কথা বলি। কথা বলতে বলতে বসলেন, দুজনেই বসলেন বাংলা ঘরে, কাছারি ঘর যেটাকে বলে, কাছারি ঘরে বসলেন। তো এই সময়ে নিমাইবাবু তার বৌমাকে বললেন যে বৌমা আমাদের একটু চা দাও, আমাদের চা খেতে খেতে গল্প করি, এবং তুমিও আসো, স্যারে যেহেতু আসছেন স্যারের সাথে একটু বসে কথা বলি। কথা হচ্ছিল, চা নিয়ে আসলো, চা খাচ্ছে এবং কথা বলছে। তখন নিমাইবাবু একটা গল্প বললেন। কি গল্প, যে কোনো এক গ্রামে এক কৃষকের 5 জন ছেলে ছিল। 5 ছেলে। একদম ছোট ছেলে, যে ছোট ছেলেটা ছিল ওই আর 4 জনের কাছে খুবই আদরের ছেলে। মানে ছোট ছেলেটা এত আদরের ছিল যে ছোট ছেলেটা ওই যে গ্রামের ভাষায় বলতে হয়, কখনো মাটিতে পাড়াই দিচ্ছিল না, মাটিতে পাই রাখছিল না, সবসময় ওই তার যে বড় যে ভাই 4 জন, তাদের কোলে থাকতো। মানে নিচে নামতোই না, তো কোলেই থাকতো। এবং ওই পর্যায়ে তারা 4টা মানে ভাইও, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই এবং ভাইয়েরা, তা ওই ছোট ভাইটাকে খুবই আদর করতো এবং তাকে নামতেই দিত না, কোলেই রাখতো, সবসময় কোলেই থাকতো। ঠিক তারই পাশের আরেকটা গ্রামে আরেকজন কৃষকের 5 জন মেয়েই ছিল। 5 জন মেয়ে, একদম ছোট্ট যে মেয়েটা, আদরের মেয়ে, সেই ছোট্ট মেয়েটাকে ওই বাকি যে 4 জন মেয়ে, অরি বোন, 4 বোন, ওরাও ওকে ওই কোলেই রাখতো। তাহলে এদিকে এই কৃষকের 4 জন ছেলে তার ছোট ভাইকে কোলে রাখতো, আবার এদিকে এই কৃষকেরও 4 জন বোন, 4 জন মেয়ে, তার যে তার ছোট মেয়েকে, ওই ছোট মেয়ের 4 বোন, ওর 4 বোন ও কোলেই রাখতো। অর্থাৎ দুজনেই কোলে থাকতো, কখনো মাটিতে নামতে দিত না। এখন
নিমাইবাবু যে গল্পটি বললেন, শ্যামলবাবু কিন্তু বুঝতে পেরেছেন। শ্যামলবাবু বললেন যে স্যার বোঝা গেল, পণ্ডিতবাবু বোঝা গেল ঠিকই, কিন্তু এখন বৌমা বুঝতে পেরেছে কিনা সে ব্যাপারে কথাটা আমাদের বলতেই হয়, স্বীকার করতে হবে, বোঝাতে হবে। তখন নিমাইবাবু আরও পরিষ্কার করে দিলেন। পরিষ্কারটা কি? পরিষ্কারটা করে দিলেন এইভাবে যে প্রথম গ্রামে যে 5 জন ছেলে ছিল কৃষকের, ওই 5 জন ওই ছেলে 5 জনের নাম হচ্ছে ট, ঠ, ধরে নিলাম ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই মূর্ধন্যটা হচ্ছে ছোট্ট ছেলে, আর যে বাকি 4 জন ছেলে বড়, অরি বড়, ট, ঠ, ড, ঢ। এরা কি করতো? সবসময় মূর্ধন্যকে কোলে কোলে রাখতো, কখনো নামতে দিত না। এটি। আর ঠিক পাশের গ্রামের আর যে 5 জন মেয়ে ছিল, তাদের নাম কি ছিল? ধরে নিলাম তাদের নাম ছিল ত, থ, দ, ধ, দন্তন্য। দন্তন্যরা হচ্ছে একদম ছোট্ট মেয়ে, আর ওর এই যে বড় বোনগুলো 4 জন, ত, থ, দ, ধ। এরা কখনো ওই দন্তন্যকে, তার ছোট বোনটাকে কখনো মাটিতে নামতে দিত না, কোলে 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 রাখতো। এক্ষেত্রে এই এই যে কাহিনীটি, গল্পটি, গল্পের মতো গল্পটি, এটির থেকে আমরা কি বুঝলাম? যে মূর্ধন্য সবসময় কোলে থাকবে। কাদের কোলে থাকবে? কাদের কোলে থাকবে? যেমন ঠর কোলে আছে, তার আগে যদি একটা ক দিয়ে দিই, কণ্ঠ। অতএব মূর্ধন্য মানে ঠর সাথে যদি কোনো ন থাকে, তাহলে সেটিকে ধরে নিতে হবে মূর্ধন্য। অর্থাৎ মূর্ধন্য সবসময় ঠর কোলে বসবে, মূর্ধন্য সবসময় টর কোলে বসবে। যেমন কণ্টক, কণ্টক, এটি হচ্ছে মূর্ধন্য, তার সাথে ট, কণ্টক, কাটা, কণ্টক। তাহলে ট যেহেতু আছে, সুতরাং এটি হবে মূর্ধন্য। এটা ড, দ, ঢ, এই চারটের সাথে যখনই ন থাকবে তখনই সেটি হবে মূর্ধন্য। এখানে কিন্তু কখনো দন্তন্য আসবে না। আবার তর সাথে যখন কোনো ন আসবে তখন কিন্তু সেটি হবে দন্তন্য। যেমন দন্ত, এখন তর সাথে যে নটা আছে এটি কিন্তু একদম স্পষ্ট, এটি হবে দন্তন্য। অর্থাৎ তয়ের কোলে, তয়ের কাছে সবসময় দন্তন্য থাকবে। এটি মনে থাকবে সবসময়। এইটি হচ্ছে মূলত চিত্র। অর্থাৎ ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। মূর্ধন্য সবসময় ট, ঠ, ড, ঢ এর সাথে থাকবে। আর ত, থ, দ, ধ সবসময় এই 4 জনের সাথে, এই 4টির সাথে দন্তন্য থাকবে। বিশেষ করে সংযুক্ত বানানের ক্ষেত্রে, সংযুক্ত যখনই বানান আসবে, ন দিয়ে যখনই বানান আসবে, তখন ট, ঠ, ড, ঢ, ন মানে মূর্ধন্য, ত, থ, দ, ধ, ন মানে দন্তন্য, ন মানে দন্তন্য। সংযুক্ত বানানে যখনই আসবে তখনই হবে দন্তন্য। কখনো ত, থ এর মধ্যে মূর্ধন্য আসবে না, এবং ট, ঠ এর মধ্যে দন্তন্য যাবে না। অতএব কণ্ঠ বানান সবসময় হবে মূর্ধন্য এবং ঠ দিয়ে, কণ্ঠ। তো বৌমার বুঝতে আর বাকি থাকলো না। বৌমা একটা হাসিতে, যা একটু চা দেবো, তখন নিমাই বলে না চা দেবো না, আমি এখন বাড়িতে চলে যাব, তোমাদের ধন্যবাদ, এবং ছোট্ট বাচ্চাটিকে আদর করবে, এবং আদর করে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল। তো শিক্ষার্থী বৃন্দ, আজকে ছোট্ট একটা গল্প বললাম। তবে এখানে কিন্তু গল্পটির মধ্যে আমরা একদম বানান, দু জাতীয় বানান কিন্তু একদম পরিষ্কার করে নিয়ে নিলাম, যে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, এদের দিয়ে যদি সংযুক্ত কোনো বানান আসে তাহলে সেক্ষেত্রে সব সময় মূর্ধন্য হবে, এবং ত, থ, দ, ধ দন্তন্য দিয়ে যদি কোনো সংযুক্ত বানান আসে তাহলে ওই ক্ষেত্রে দন্তন্য বসবে। গল্পে গল্পে কিন্তু আমরা ব্যাকরণের এই সাইডটা পরিষ্কার করে নিলাম। আর একটি প্রশ্নের উত্তর আমি দিব এখন। প্রশ্নটির উত্তরটি হচ্ছে, কোনো এক শিক্ষার্থী প্রশ্নটি করেছে। প্রশ্নটি হচ্ছে বদ্ধাক্ষর এবং মুক্তাক্ষর, বদ্ধাক্ষর এবং মুক্তাক্ষর। আমি কিন্তু অক্ষর নিয়ে কথা বলছিলাম, যদিও সেদিন আমি সময়ের অভাবে অক্ষরের প্রকার ভেদটা বলতে পারিনি। অক্ষরটা সম্পর্কে ধারণা দিয়েছিলাম যে ইংরেজিতে যেটি সিলেবল সেটিই কিন্তু বাংলায় হচ্ছে অক্ষর। উচ্চারণের দিক থেকে অক্ষরটা উচ্চারণ করতে হবে, অর্থাৎ ওইখানে স্বরেওটা ওর মতো উচ্চারণ হবে।
এখন অক্ষরটা অক্ষর অক্ষরটা হবে দুই রকম, একটা হচ্ছে বদ্যাক্ষর আর একটা হচ্ছে মুক্তাক্ষর। বদ্যাক্ষর এবং মুক্তাক্ষর, ছোট্ট একটা উদাহরণের সাহায্যে আমরা এটি পরিষ্কার বুঝতে পারবো। অক্ষরের শেষে যদি স্বর ধ্বনি থাকে, অক্ষরের শেষে যদি স্বর ধ্বনি থাকে এবং সেটি যদি উচ্চারণ হয়, অক্ষরের শেষে যদি স্বর ধ্বনি থাকে এবং সেটি যদি উচ্চারণ হয়, তাহলে সেটি হবে মুক্তাক্ষর। আর অক্ষরের শেষে স্বরধ্বনি আছে কিন্তু উচ্চারণ হচ্ছে না, তখন সেটি হবে বদ্যাক্ষর। আমরা এটা কি করে উচ্চারণ কখন হয় না? উচ্চারণ হয় না যখন আমরা হসন্ত ব্যবহার করি। হসন্ত কি? যেমন কর, এখানে হসন্ত দেওয়ার মানে কি? হসন্ত দেওয়ার অর্থ কিন্তু এই হচ্ছে যে স্বরব্যঞ্জন ধ্বনি, বয়বিন্দুরা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনি। এখন এই ব্যঞ্জন ধ্বনি যখন উচ্চারণ হবে তখন তো তার সাথে নিশ্চয়ই একটি স্বরধ্বনি থাকবে। ব্যঞ্জন বর্ণ যখন লেখা হবে তখন কিন্তু তার সাথে অবশ্যই একটা স্বরধ্বনি আছে, এটা আমরা জানি। যেমন বয়বিন্দুর যোগ স্বর অ সমান সমান বয়বিন্দুর। এখানে কিন্তু হসন্ত যোগ হবে না। আর যখনই আমি হসন্ত দেব তখনই কিন্তু মানে কি শূন্য, অর্থাৎ হসন্ত দেওয়ার সঙ্গে সঙ্গে এটি বোঝা যাবে যে এর সাথে আর স্বর উচ্চারণ হচ্ছে না। এইটা যখন স্বর বয়বিন্দুর যোগ শূন্য আমি দিলাম, অর্থাৎ ব্যঞ্জন স্বরধ্বনিকে উচ্চারণ দেখালাম না, তার মানে তখন আমি ব্যবহার করব হসন্ত। আর যখন নাকি স্বরধ্বনি আমি দেখাবো তখন আমি হসন্ত ব্যবহার করব না। হসন্ত দিলেই বোঝা যাবে যে এখানে স্বরধ্বনি উচ্চারণ হবে না। এখন যখন নাকি স্বরধ্বনি উচ্চারণ হবে, আগেই বলেছি যখন নাকি স্বরধ্বনি উচ্চারণ হবে তখন সেটিকে বলা হবে মুক্তাক্ষর। আর যখন স্বরধ্বনি উচ্চারণ হবে না তখন সেটাকে বলা হবে বদ্যাক্ষর। একেবারে সহজ একটা প্রমাণ, আরো অনেক রকমের প্রমাণিত দেওয়া যাবে। সহজ চেনার একটা উপায়, সহজ উপায়টা হচ্ছে এই যে বদ্যাক্ষর হচ্ছে যেটির স্বর উচ্চারণ হবে না, আর মুক্তাক্ষর হচ্ছে যেটির স্বর উচ্চারণ হবে। শব্দের শেষে যখন স্বর উচ্চারণ হবে তখন হবে। এখন কিছু কিছু শব্দ আছে, যেমন হসন্তের প্রয়োগ কিন্তু এখন বলা চলে যে একেবারেই কম, নাই বললেই চলে। এক্ষেত্রে নিয়মটা হচ্ছে এই যে প্রচলিত যে সমস্ত শব্দ এবং পরিচিত যে সমস্ত শব্দ যেখানে নাকি হসন্ত উচ্চারণ করার প্রয়োজনই নেই, এমনিতেই উচ্চারণ হবে। যেমন যদি কারোর নাম হয় অমল, এখানে কিন্তু অমল যখন আমি বললাম তখন কিন্তু এখানে স্বর উচ্চারণ হলো না। এটাকে কিন্তু আমরা কখনো অমল বলবো না, অমলই বলবো। তাহলে আর অমল যখন আমি বলবো তখন তো এখানে হসন্ত দেওয়ার কথা, কিন্তু এখানে তো হসন্ত দেইনি বা দেব না। কি কারণে দেব না? যে অমল হচ্ছে একটা পরিচিত নাম, কাউর নাম অমল, অথবা পরিচিত শব্দ অমল। এরকম যদি পরিচিত হয় সেখানে তো হসন্ত দেওয়ার দরকার হয় না। যদি দরকার না হয় সেখানে আমি হসন্ত দেব না। আর যদি একবারে নির্দিষ্ট করে বোঝানোর চেষ্টা করি যে এখানে স্বরধ্বনি উচ্চারণ করা যাবে না, সেই ক্ষেত্রে আমি হসন্ত ব্যবহার করতে পারি। তাহলে বিষয়টি কিন্তু পরিষ্কার হয়ে গেল। যদি কোনো শব্দের শেষে স্বর উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে হবে মুক্তাক্ষর। আর যদি স্বর উচ্চারণ না হয় হসন্ত ব্যবহার করে অথবা পরিচিত কোনো শব্দ, যেমন পরিচিত কোনো শব্দ এভাবে যদি ব্যবহার, তাহলে সেটা হবে বদ্যাক্ষর। এখানে কিন্তু বদ্যাক্ষর, অমলটা কিন্তু এখানে বদ্যাক্ষর। আর তবে সংস্কৃত ভাষার ক্ষেত্রে প্রায় ক্ষেত্রেই কিন্তু মুক্তাক্ষর ব্যবহৃত হয়।
স্বরান্ত শব্দ। স্বরান্ত শব্দ অর্থাৎ শব্দের শেষে স্বর ব্যবহার করে উচ্চারণ করা হয়, স্বরান্ত কিন্তু দেওয়া। তো শিক্ষার্থীরা, তো বিষয়টি একদম পরিষ্কার যে প্রশ্নটি আমাকে করেছিল অক্ষরের ভাগ হচ্ছে বদ্যাক্ষর এবং মুক্তাক্ষর। এটি খেয়াল করলেই হয়ে যাবে। যেখানে উচ্চারণ করার দরকার স্বর সেখানে উচ্চারণ করতে হবে, যেখানে উচ্চারণ করার দরকার নেই সেখানে উচ্চারণ করা যাবে না। এটা প্রায়োগিক দিক থেকে নির্ভরতাটা চলে আসবে। প্রয়োগ কিভাবে করতে হবে সেই অনুযায়ী আমাদের প্রয়োগ করতে হবে। বদ্যাক্ষর এবং মুক্তাক্ষরের বিষয়টি মাথায় নিয়ে আসতে হবে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আর যে গল্পটি আমি বললাম, গল্পের যে বানানটি আমি বলে দিয়ে গেলাম, সেটি কি ট ঠ ড ঢ মূর্ধন্য এবং ত থ দ ধ দন্তন্য। আবার বলছি একটু, যদিও গল্পের কথাটি শেষ করেছি, একটু সংক্ষিপ্ত পরিসরে বলেছি। মনে করি যে ভালো লেগেছে তোমাদের এবং বিষয়টি মনে রাখার জন্যই কিন্তু বলেছি যে এভাবে যদি আমি বিষয়টি উপস্থাপন করে দিই তাহলে তোমাদের দীর্ঘদিন মনে রাখবে। এই কারণে কথাটা ওইভাবে বলেছি, তা নাহলে তাই একবারে এই কথাটা অন্যভাবে বলে ফেলতে পারতাম, কিন্তু তা না বলে একটু গল্প আকারে বিষয়টি নিয়ে এসেছি যাতে দীর্ঘদিন তোমাদের স্মৃতিপটে এরকম কথাটি থাকে। সেখানে ট ঠ ড ঢ মূর্ধন্য এ দিয়ে যদি কোনো সংযুক্ত বানান আসে, বিশেষ করে এদের মধ্যে যদি দন্তন্য বা মূর্ধন্যর কোনো ব্যাপার, সংঘাত জাতীয় কোনো বিষয় বা বিরোধ জাতীয় কোনো বিষয় যদি চলে আসে, যেখানে দন্তন্য হবে না মূর্ধন্য হবে, মূর্ধন্য না দন্তন্য, ঠিক শ্যামলবাবু নিমাইবাবুর মানে শ্যামলবাবুর সাথে তার বৌমার সাথে যে কথা কাটাকাটি এরকম মানে যদি এরকম পর্যায়ে আসে সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে, কোনো রকম সন্দেহের সুযোগ নেই, নিঃসন্দেহে আমরা ট ঠ ড ঢ এর সাথে মূর্ধন্য সংযুক্ত করব। যেমন কণ্ঠক, তাহলে মূর্ধন্য। এখানে কিন্তু কখনো দন্তন্য দেওয়া যাবে না, কারণ ওই মূর্ধন্যটা ট এবং ট ঠ ড ঢ এর কোলে থাকে, সবসময় কোলে থাকে, কোলে রেখেছে। আবার ত থ দ ধ দন্তন্য, এখানে এই দন্তন্য বা মূর্ধন্য এ জাতীয় যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, কোনটি হবে, দন্তন্য হবে না মূর্ধন্য হবে, মূর্ধন্য হবে না দন্তন্য হবে, এরকম যদি কোনো রকমের সংঘাত সৃষ্টি হয়, বিরোধ সৃষ্টি হয়, সমস্যা সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে, এখানে কোনো সন্দেহের সুযোগ নেই, কোনো রকম সন্দেহ করার দরকার নেই, নিঃসন্দেহে আমরা বানানটি লিখে ফেলবো। ত থ দ ধ এদের কোলে সবসময় বসবে দন্তন্য। যেমন তদন্ত, দন্ত, তাহলে এখানে দন্তন্য, এটা কি দন্তন্য না মূর্ধন্য? এটা কি দন্তন্য না মূর্ধন্য? আমি যখন দেখবো যে দ আছে বা ত আছে নিচে, ত আছে, সুতরাং আমি একদম পরিষ্কার বলে দিব যে ত এর সাথে এটা দন্তন্য, নয় ত, কখনো এটা মূর্ধন্য হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আবার সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।